তানিয়া বৃষ্টি ফাটাই দিছে। ফিল্মটা ঈদে আসছে, ওই পার্সোনাল লাইফের সাথে একদমই কোনো মিল নেই, একটু গ্যাপ নিব, বাট আমি কখনো নাটকটা ছেড়ে দিব না। এত কিছু জানি এ টু জেড, যে আমি জানি যেটা জগার খিচুড়ি হওয়ার কোনো কারণই নাই। তারপর আমি 3 থেকে 4 বার ভাইয়ের মুখে গল্পটা শুনেছি, মেহজাবিন আপুর জায়গা কখনো নিতে পেরেছি। গল্পটা মানুষ ডেফিনেটলি দেখবে। আচ্ছা, আমার তো আসলে ক্যারিয়ারটা শুরু হচ্ছে 2013-এ। সো ওইখান থেকে বের হওয়ার পরে যখন চ্যানেল আই আমাকে অফার করলো ঘাসফুল, তখন আসলে আমার তো একটা 2 বছর কন্ট্রাক্টও থাকে, যেহেতু চ্যানেল আই থেকে বের হয়েছে। সো ওই জায়গা থেকে আসলে যখন আমাকে বলা হলো করতে, তখন না করতে পারিনি। সো ওইভাবে আসলে ঘাসফুলটা করা। কিন্তু ঘাসফুল করার পর আমার মনে হয়েছে যে আসলে তো মাত্র স্টার্ট, অ্যাক্টিংটা তো আমি তো থিয়েটার মেয়ে না। সো অ্যাক্টিংটা আসলে জানার বোঝার অনেক ব্যাপার আছে। সো বড় পর্দাতে তো আসলে আর কোনো কিছু আপনি মিস দিতে পারবেন না। আপনার কোনো কিছু ফল্ট যেটাই হোক না, নাটক হয়তো আমরা অনেকে যেহেতু ফোনে দেখি বা টিভিতে দেখি, বড় পর্দায় আসলে আপনি যদি কোনো মিস্টেক করেন কিন্তু থেকে যাবে বা মানুষজনের চোখে পড়বে বেশি। সবকিছু মিলে আমার মনে হয়েছে যে এখনই না। তো তারপর তো নাটকটা কন্টিনিউ করেছি, আপনারা সবাই জানেন। এর মধ্যে কাজের অফার এসেছে কিন্তু হয়নি, বিকজ আমার মনে হয়েছে যে ফিল্ম যদি করতে চাই আসলে আমার এখন পুরো একটা প্যাকেজ লাগবে। এটা গল্প থেকে শুরু করে, ডিরেক্টর থেকে শুরু করে পুরো টিমটা আমার যদি মনে হয় যে না আমি আসলে চাচ্ছি, আমি ভিতর থেকে থাকে না একটা কিক আসে যেটা আমার লাগবে বা আমি এটাই যাচ্ছি করতে, ওই যে জায়গাটায় না আসলে আমি হয়তো ফিল্ম করবো না। সো সবশেষে যেটা হলো, রায়হান ভাই আমাকে যখন এটার জন্য অফার করলো, তখন আমি জাস্ট এক বসায় যখন গল্পটা শুনলাম, আমি গল্পটা শোনার সাথে সাথে হ্যাঁ বলেছি, বিকজ আমার আসলে ওই তর্স হয়নি যে আমি এটা আসলে এটার সাথে আমি ইনভলভ থাকতে চাই যেভাবেই হোক। কারণ জেসমিন যে ক্যারেক্টারটার কথা আমরা বলছিলাম, এই ক্যারেক্টারটা এত সুন্দর একটা ক্যারেক্টার, পুরো গল্পটা এই মেয়ের ক্যারেক্টার নিয়েই আসলে করার ঘটে, পুরো গল্পটাই শুধু মেয়ের ক্যারেক্টার নিয়ে। সো আমার মনে হয়েছে যে ফিল্মে যদি আমি আবার ব্যাক করতে চাই, এর থেকে বড় সুন্দর কোনো গল্প হতে পারে না। আর সেকেন্ড থিং ডেফিনেটলি রায়হান খান, বিকজ আমার আসলে পথ চলাটা তো রায়হান ভাইয়ের হাত ধরে, যেটা বলছিলাম আমি ভিটার ডিরেক্টর উনি ছিলেন। সো ওই জায়গা থেকে আসলে আমি জানি যে আমার মেন্টর বা আমার গুরু আমাকে নিয়ে যেটা চিন্তা করবে সেটা আমার জন্য অবশ্যই পজিটিভ আর ভালো কিছু হবে। তো এই দুইটা জিনিস মাথায় রেখে ওকে করা, দেন তো শুটিং করলাম, আর এখন তো আপনাদেরকে বলা। এই যে জায়গা থেকে আসলে ধাক্কা খেয়ে মেয়েটার গল্পটা শুরু হয়, সবকিছুটাই আমার মনে হয়েছে যে আমি একদম চাই, আমার ডিরেক্টর যেটা চেয়েছেন। তো ওই জায়গা থেকে আসলে চ্যালেঞ্জ হয়েছে একদমই ব্যাপারটা আনার। আমি এক এক মাসের মতো রিহার্সেল করেছি, যেটা রিহার্সেল করেছেন তারেক আনাম স্যার। আমি আসলে কোনো ক্যারেক্টার যে এত ডিপলি চিন্তা করা, যে আমি তারেক আনাম স্যারের রিহার্সেলে না গেলে হয়তো বুঝতাম না এই ক্যারেক্টারটা আসলে কিভাবে চিন্তা করবে, কিভাবে হাঁটবে, কিভাবে কথা বলবে, এভরিথিং আমাকে ওখানে শেখানো হয়েছে। আর তাছাড়া আমি নিজের থেকে যতটুকু করতে পেরেছি, আমার চুল কালো করা থেকে শুরু করে এই ক্যারেক্টারটা আসলে র কষ্টটা কেমন হতে পারে এটা জানার জন্য আমি বিভিন্ন হসপিটালে গিয়েছি। আমি বিভিন্ন রোগীদের সাথে কথা বলেছি, ওদের হাত ধরে বসে আমি ঘন্টার পর ঘন্টা কথা বলেছি, ওদের কষ্ট দেখেছি। আমি যতটা পেরেছি আমার জায়গা থেকে আমি পুরোপুরি এফোর্টটা দিয়েছি। তো এটা অবশ্যই চ্যালেঞ্জের। তো সবকিছু মিলে আমার মনে হয়েছে যে আমার থেকে আমি 100% দিয়েছি, ডিরেক্টর 100% দিয়েছে। এখন এটা ভালো কিছু একটা দাঁড়াবে, আর ইনশাল্লাহ দর্শক আসলে যেই ব্যাপারটা এখন যতটুকু বাকি আছে, ওই ব্যাপারটা আমার জন্য এখনো আসলে চ্যালেঞ্জ শেষ হওয়ার জায়গাটায় আমি এখনো যাইনি। এখনো আমার যে যতটুকু কাজ বাকি আছে ওটা যদি আমি প্রপার না করি তাহলে আসলে আমার ক্যারেক্টারটা দাঁড়াবে না। সো ওই জায়গা থেকে তো ডেফিনেটলি ওই চ্যালেঞ্জটা আছে। আর যদি আমি বলি যে ফিল্মটা ঈদে আসছে, এই চ্যালেঞ্জের কথা যদি বলেন, তাহলে আমার মনে হয় যে আমি একটুখানি রিলিফ ওই জায়গা থেকে আছি, বিকজ আমি যখন দেখলাম যে উৎসবের মতো গল্প মানুষজন এত ভালোভাবে গ্রহণ করেছে, মানুষ এত দেখেছে, ঈদের পরও উৎসব টানা হাউসফুল ছিল। আমি যতটুকু যে আমি নিজে 2 বার গিয়ে ফিরে এসেছি, আমি দেখতে পারিনি। সো ওই জায়গা থেকে আমার মনে হয়েছে যে গল্পটা এত সুন্দর, এত চমৎকার, এই গল্প আসলে মানুষ যেভাবে এখন গল্প ভিত্তিক দর্শক হয়ে গেছে, ওই জায়গা থেকে এখন আসলে আমি ওই চ্যালেঞ্জটা একটু কম ফিল করছি, বিকজ আমার মনে হয় মানুষ এখন গল্প দেখতে চায়, আর আমাদের গল্পটা মানুষ ডেফিনেটলি দেখবে, এরকম একটা গল্প। ওই জায়গা থেকে আসলে হয় কি ভাইয়া, এটা তো মনে করো আমার মনে হয় মানে যেমন আমার পার্সোনালি আমি নিজেকে সবসময় বড় পর্দা দেখতে চেয়েছি, বা আমি চেয়েছি যে আমি ইন্টারন্যাশনালি কাজ করবো, একটা আর্টিস্ট আমার মনে হয় ওই ইচ্ছাটা থাকে। সো ওই জায়গা থেকে আসলে তো ডেফিনেটলি যখন এত ভালো একটা অফার আসছে, এটা তো আমি না করতে পারি না, আর ওটার জন্য একটা প্রিপারেশনও দরকার পড়ে। সো সবকিছু মিলে একটা নাটকে গ্যাপ পড়েই যায়।
তো ওইটা পড়েছে আমার। কিন্তু আমার মনে হয় যে ওই ব্যাপারটা আমি কখনো চিন্তা করিনি যে নাটকে গ্যাপ পড়বে কিনা বা কিছু, বিকজ আমি দেখেছি যে আমার জুনিয়ররাও যারা এখন কাজ করছে তারাও খুব ভালো কাজ করছে। সো গ্যাপ পড়ার কিছু নাই। আর একজন গেলে যে আরেকজন আসবে এটা খুব স্বাভাবিক একটা ব্যাপার হয়ে যায়। কিন্তু তার মানে এই না যে আমি মেহজাবিন আপুর জায়গা কখনো নিতে পেরেছি। মেহজাবিন আপু কিন্তু নাটকে যেটা ছিল ওই জায়গাটা আমি কখনোই নিতে পারবো না। তো যে যার জায়গা ওইটাই থাকে আসলে, হ্যাঁ। তো ওই জায়গা থেকে আসলে আমার মনে হয় না গ্যাপের কিছু আছে। নতুনরা খুব ভালো করছে, নতুনদেরকে দর্শকরাও খুব ভালোভাবে নিচ্ছে। তো আমার জায়গা থেকে আমি শুধু এতটুকু বলতে পারি যে হ্যাঁ, অবশ্যই আমি তো ফিল্মে কন্টিনিউ করতে চাই। তো আমি যখন ফিল্মে করবো হয়তো বা সামনে, তখন হয়তো নিজের প্রিপারেশনের জন্য আমি একটু গ্যাপ নিবো, বাট আমি কখনো নাটকটা ছেড়ে দিব না। আমি অবশ্যই ওই ধরনের যখন গল্প আসবে আমার কাছে, বা ঈদে হোক, ঈদ ছাড়াও আমি কাজ করবো ডেফিনেটলি। শুধু বড় পর্দার জন্য যতটুকু প্রিপারেশন বা ক্যারেক্টারটার জন্য যতটুকু সময় দরকার, ওই সময়টা নেওয়ার পর গিয়ে আমি নাটক চিন্তা করবো। একদমই এই ব্যাপারটাতে আমার ভয় নেই ভাইয়া, বিকজ গল্পটা তো আসলে আমি এ পর্যন্ত আমি যখন ভাইয়াকে বলেছি আমি করতে চাই, তারপর আমি 3 থেকে 4 বার ভাইয়ের মুখে গল্পটা শুনেছি। আমি স্ক্রিপ্ট পুরোটা জানি, আমি স্ক্রিপ্ট পড়েছি। সো আমি এত কিছু জানি এ টু জেড, যে আমি জানি যে এটা জগার খিচুড়ি হওয়ার কোনো কারণই নাই। এটা এত স্মুথলি গিয়েছে, এত ক্লিয়ারলি দর্শক এটা দেখবে। আর সবকিছু এত সুন্দরভাবে রিলেট করতে পারবে, কানেক্ট করতে পারবে, যেটা আসলে গজা খিচুড়ি আর কিছু নয়। বিকজ আমাদের রায়হান খান যে ডিরেক্টর, উনি এই গল্প নিয়ে অনেক সুন্দরভাবে নিখুঁতভাবে রিসার্চ করেছেন, এই গল্পটা ওই সুন্দরভাবে লিখেছেন। তো এইটার মধ্যে আমি নিজে কাজ করতে গিয়ে যতটুকু বুঝেছি আর আমি শুনেছি বা দেখেছি, যে এই গল্প মানুষ কোথাও গিয়ে বলবে না যে এটা এমন কেন হয়ে গেল, এটার সাথে তো এটা কোনো মিল পাচ্ছি না, এই জিনিসটা হওয়ার কোনো চান্সেসই নেই। বিহাইন্ড দ্য সিনে এতটুকু বলবো যে আমার একটা মেকআপের একটা ডিফারেন্ট একটা মেকআপের কাজ আমার হয়েছে এই মুভিতে। এটা প্রস্থেটিক মেকআপ ছিল, যে মেকআপটা করতে 5 থেকে 6 ঘন্টা সময় লাগে। আর ওইটা করার পরে না আপনি কিছু খেতে পারবেন, না আপনি কোনো পানি পান করতে পারবেন, না আপনি কোনো ওয়াশরুমে যেতে পারবেন, যতক্ষণ পর্যন্ত না আপনার কাজটা শেষ হচ্ছে। সো ওইটা হচ্ছে আমার জন্য খুব চ্যালেঞ্জিং ছিল। আর এটা হচ্ছে টুইস্ট, যে এই এই যে মানে মানুষ আমাকে এই এই মেকআপে যেটা দেখবে, এই মেকআপ আমি বলতে পারি যে 1971 থেকে এখন পর্যন্ত যত মুভি হয়েছে বাংলাদেশে, এই মেকআপ, এই ধরনের পুরোপুরি গেট আপের মেকআপ এখন পর্যন্ত বাংলাদেশের সিনেমায় দেখা যায়নি। সো এটা আমি বলবো যে মানুষজন অবশ্যই যাতে এটা দেখতে আসে, অ্যাটলিস্ট মেকআপের যে অবস্থাটা দেখবে, দেখলে বুঝবে যে আসলে এটা করতে গিয়ে আমরা কতটা কষ্ট করছি, স্পেশালি আমি। আমার পার্সোনালি মনে হয়েছে, কারণ আমি তো আসলে দেখেছি আদরকে একদম প্রথম থেকে রিহার্সাল থেকে শুরু করে, মানে এমন হয়েছে যে তখন তো আমি একটা দুটো নাটক করছিলাম। আমাকে রাহানবা বকতেছে যে তোর আজকে রিহার্সাল তুই আসতেছিস না কেন, কিন্তু আমি দেখেছি যে রাতের 2টা বাজুক, 11টা বাজুক, আর সকাল 10টা বাজুক, আজাদ অল টাইম রাহানবার সাথে ছিল। রিহার্সাল থেকে শুরু করে, ও শুধু ওরটা না, প্রত্যেকটা আর্টিস্টের রিহার্সালে ও ছিল, ও দেখেছে, ও মানে 100 কতবার যে ওর স্ক্রিপ্ট পড়েছে এ পর্যন্ত আমার কোনো আইডিয়া নেই। মানে ও রাতে 3টার সময় যদি মনে হয় যে ভাই এটা বুঝতেছিলাম এটা কি হতে পারে, আমি লিটারেলি জানি যে রায়হান ভাইকে ফোন করে আজাদ কান্না পর্যন্ত করেছে যে ভাই এটাকে আমি পারবো। তো ওই জায়গা থেকে আমি দেখেছি যে আজাদ কতটা ডেডিকেটেড, কতটা পরিশ্রম দিয়েছে এই কাজটাতে। আর আমি নিজে যখন সেটে থেকে ওর কাজ দেখেছি, আমার মনে হয়েছে যে আসলে এটা ওর এই পর্যন্ত হওয়া সবচেয়ে বেস্ট অ্যাক্টিং এর দিক দিয়ে কাজ হবে। আমি আসলে যখন নিজেকে বড় পর্দায় দেখতে চাই, আমি না তখন নিজেকে আসলে শুধু কমার্শিয়াল একজন নায়িকা হিসেবে দেখতে চাই না অনেস্টলি, যে আমি গান গাচ্ছি, নাচছি, বা হয়তো হিরো আমার জন্য ফাইট করছে, যেটা হয় আর কি কমার্শিয়ালি। সরি, আমি ওটাকে খারাপভাবে দেখছি না বা ওপর ছোট করে দেখছি না, বাট আমি নিজে আসলে ওই ধরনের কাজে নিজেকে দেখতে চাই না। চাই না বলতে, আমি চাই যে আমি যে কাজটা করব, কাজটা হিট হোক ফ্লপ হোক ওটা পরের ব্যাপার, কিন্তু মানুষজন যাতে বলে যে তানিয়া বৃষ্টি ফাটাই দিছে, বা তানিয়া বৃষ্টির ক্যারেক্টারটা আসলে অন্য লেভেলের ছিল। তো ট্রাইব্যুনাল হচ্ছে ওই ধরনের একটা গল্প, ওই ধরনের একটা ক্যারেক্টার। তো দ্যাটস আসলে ট্রাইব্যুনাল পিক করার। আর যেটা আমি একটু আগেও বলেছি, সেটা হচ্ছে আরেকটা বড় কারণ হচ্ছে রায়হান খান। রায়হান খান আমাকে নিয়ে যখন কিছু চিন্তা করবে, তখন আমি চোখ বন্ধ করে সেটাতে বিশ্বাস করি। তো সবকিছু মিলে আসলে পিক করা। না না, সেটা না, অবশ্যই দেখবো, কিন্তু সেটার সাথে সাথে অবশ্যই একটা সুন্দর গল্প বা ক্যারেক্টারে কিছু করার মতো জিনিস থাকতে হবে। মানে আমি শুধু নেচে গিয়ে চলে আসবো, আমি সেটা চাই না। মানুষজন যাতে মনে রাখে যে না, এই মুভিতে এই ক্যারেক্টারটা আসলে মনে রাখার মতো, ওই ধরনের
ক্যারেক্টারের সাথে নাচ থাকুক ফাইট থাকুক আমার কোনো সমস্যা নেই, বাট একটা চরিত্র থাকতে হবে যেটা আমাকে টানবে যে আমি করতে চাই। আমি আইটেম গান যারা করে তাদেরকে আসলে আমার মনে হয় যে মানে কি বলবো, তাদের মতো সুন্দর মেয়ে যেভাবে আসলে প্রেজেন্ট করে তাদেরকে অদ্ভুত সুন্দর। তো ওইটাকে আমি আসলে কখনো ছোটভাবে দেখি না, এটা মানে আমি কখনো চিন্তা করি না ছোটভাবে কখনো। কিন্তু পার্সোনালি আমার আইটেম সং করার কোনো ইচ্ছে নেই, মানে আমার ইচ্ছে হচ্ছে এটা যে আমি, আমার ইচ্ছে নেই, আমার মনে হয় না আমি অত ভালো নাচতেও পারি বা আমি দেখতে অত সুন্দর বাট আমার ইচ্ছে নেই, বাট যারা করে আমি তাদেরকে মুগ্ধ হয়ে দেখি, মার্শাল্লাহ এত সুন্দর কিভাবে হতে পারে একটা মেয়ে। এই তো না, এমন কোনো রেপুটেশন না। হ্যাঁ, এটা অবশ্যই একটা গল্প যেটাতে একটা ভিকটিম আছে যে একজন একজন মেয়ে মারা যাচ্ছেন, তাকে নিয়ে গল্প। কিন্তু এই গল্পে মানে আমি আসলে কি বলবো, এই গল্পটা একদমই ওই ধরনের না যে আহ, একটা কেস হলো, কেসটা চললো, দেন আমরা হয়তো একজনকে দেখলাম যে ও হয়তো ফোনটা করেছে কিন্তু আসলে আরেকজন করেছে, ব্যাপারটা একদম এরকম না। এইটাতে আপনি যেমনটা ইভন বলছিল, আপনি প্রথম সিন থেকে শেষ সিন পর্যন্ত যদি না দেখেন আপনি বুঝবেন না গল্প কি। তো এটাই হচ্ছে সবচেয়ে বড় টুইস্ট, এটাতে আপনি একই দিকে যাচ্ছে, একটা কেস নিয়ে সবকিছু টানছে, ব্যাপারটা ওরকম না। এটা আসলে বেশি কিছু তো আমি বলতে পারছি না, কিন্তু গল্পটা এখন পর্যন্ত আপনারা যেসব বলে আসলেন যে এমনই দেখে আসি, এই মুভিতে আপনারা এটা দেখবেন না, এতটুকু আমি বলবো। আমার না না ভাইয়া, একদমই নেই সত্যি কথা বলতে। মানে এটা আমার একদম আমি তো হচ্ছে ভিকটিম হচ্ছি, বাট ভিকটিম হওয়ার আগেও যদি আমি আমার ক্যারেক্টারটা পুরোটা দেখি আমার নিজের চোখে, তাহলে আমার পার্সোনাল লাইফের সাথে একদমই কোনো মিল নেই, এটা পুরোটাই আলাদা। থ্যাংক ইউ ভাইয়া।